হঠাৎ এক শ্রাবণে। ইশরাত সুলতানা। পর্ব ১। জানালার ধারে এক কোনায় প্রচণ্ড মন খারাপ নিয়ে বসে আছি আমি। আজ বোধহয় আমার সাথে সাথে আকাশের মনেও মেঘ জমেছে, তাই হয়তো আকাশের বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে বৃষ্টিরা। আমি আনমনে বসে বসে ভাবছি আমার প্রিয় মানুষটার কথা। প্রিয় মানুষ বললেও ভুল হবে, যে মানুষ ভালোবাসার কথা শুনে আমাকে রেখে চলে গিয়েছিল তার কথা। অভ্র এই একটা নামই যেন আমার জীবনটাকে উলটপালট করে দিয়ে গেছে। বোধহয় মনের আকাশে যখন মেঘ জমে থাকে তখন আকাশের বৃষ্টি সবচেয়ে বেশি ভালো লাগে। প্রচণ্ড ঝড়, যাকে বলে মুষলধারে বৃষ্টি। ইংরেজির ভাষায় ক্যাটস এন্ড ডগ কেন বলা হয় সেই উত্তর আমার জানা নেই। জানালার দিকে চোখ দিতেই হঠাৎ শিউলি গাছটার দিকে চোখ গেল। দেখা গেল ছোট ছোট দুইটা শালিক আনন্দে ডানা ঝাপটায়। তারাও কত সুখে, কি সুন্দর জুটি বেঁধে মনের মানুষের সাথে বৃষ্টি বিলাস করছে। তাদের দেখে মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ তাদের মাঝে বিরাজমান করেছে। এইটুকু আনন্দই যেন তাদের জীবনে বেঁচে থাকার মূল কারণ। তাদের দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। একদিকে মুষলধারে বর্ষণ, অন্যদিকে স্বর্গের এক টুকরো ভালোবাসা দেখে মনে হচ্ছে যেন এক জীবনে এর চেয়ে সুখের মুহূর্ত আমার জন্য যথেষ্ট। একটুখানি সুখ, একটুখানি আনন্দ, একটুখানি ভালোবাসা, আর এই অল্প একটু অনুভূতি মনের মাঝে বিরাজমান করলে এর চেয়ে বেশি আর কি লাগে। এসব ভাবতে ভাবতে মেঘাচ্ছন্ন বিকালটা পেরিয়ে গেল। আমি তখনও একমনে চেয়ে আছি আকাশ পানে। দেখতে ভালো লাগছে খুব। এর মাঝে হঠাৎ মুঠোফোনটা বেজে উঠল। আমার ভাবনার পালা শেষ করে মুঠোফোনের দিকে চোখ দিলাম। দেখলাম অপরিচিত এক নাম্বার। আমি ফোনটা রিসিভ করে কানে দিতেই অপর দিক থেকে ভেসে এল এক চিরপরিচিত কণ্ঠস্বর। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি মেঘলা রহমান। মা বাবা আর ছোট বোন নিয়েই আমার পরিবার। মা বাবার বড় মেয়ে হওয়ায় আমার কাঁধের উপর যেন দায়িত্বটা একটু বেশি। এই কারণে হাজার ব্যবস্থার মাঝে যখন একটুখানি সময় মিলে তখন আমার ভাবনার প্রহর যেন শেষ হতেই চায় না। হারিয়ে যায় অতীতে আমার সাথে ঘটে যাওয়া 1 বছর আগের দিনেগুলোতে। সেবার প্রথম মনে এক আকাশ সমান দুঃখ নিয়ে মা বাবার সাথে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছিলাম, আর যাওয়া হয়ে ওঠেনি চট্টগ্রামে। যোগাযোগও নেই কারো সাথে। আমার সুন্দর দিনগুলোই ছিল চট্টগ্রামে, আমার নিজ জেলায়। বান্ধবীদের সাথে সবসময় হই হুল্লোড় করা মেয়েটা ঢাকায় এসে কেমন জানি হাসতেও ভুলে গেলাম। শুধু মনে হতে থাকলো ওই দিন যদি আমাকে রেখে অভ্র ভাই না যেত তাহলে কি আমার এই দুঃখের দিন দেখতে হতো। মনে মনে শুধালাম, আচ্ছা উনি এখন কেমন আছেন, কোথায় আছেন কে জানে। আদৌ কি মনে পড়ে আমাকে, নাকি নতুন বউ নিয়ে সংসার করছে। এসব ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। আকাশে যেমন থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক তেমনি আমার মন ভেতর থেকে থেমে থেমে বেরিয়ে আসছে দীর্ঘ নিঃশ্বাস। এসবের মাঝে রুমে এলো আমার মা সালেহা বেগম। মুখে বিরক্ত নিয়ে বলল, কিরে মেঘলা মা, কোথায় হারিয়ে গেলি? কখন থেকে ফোনটা বেজেই চলেছে, কিন্তু আমার সেসবে মন নেই। মায়ের কথা আদৌ আমার কর্ণগোচর হয়নি। আমি ভাবতে থাকলাম আমার সাথে ঘটে যাওয়া অতীতের কথাগুলো। গ্রীষ্মের কাঠফাটা রোদে ঘেমে নিয়ে একাকার হয়ে আছি আমি। দুহাতে ব্যাগপত্তর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। সুদূর গ্রাম থেকে আজকে প্রথম একা একা শহরে আসলাম। বাবা সাথে আসতে চাইলেও আমি না করার কারণে আসেনি। এখন নাও ঠেলা বেশি পণ্ডিতি করলে যা হয় আর কি। মনে মনে কয়েকটা গালি দিলাম নিজেকে। আজকে মনে হয় হরতাল চলছে, না হলে এতক্ষণে একটা গাড়ির দেখাও কেন মিছনে না, আল্লাহ মালুম। আজ বোধহয় গাড়ির ড্রাইভার সব মিলে শাশুর বাড়ি বেড়াতে গেছে। অসহ্য হঠাৎ কোথা থেকে গাড়ি একটা এসে আচমকা ডাক্কা দিল, আর আমি আমার ব্যাগপত্র নিয়ে ধাম করে পড়ে গেলাম। সময়টা ছিল 2022 সাল। সবে মাত্র ভার্সিটিতে উঠলাম। নতুন শহরে অপরিচিত মানুষের ভিড়ে নিজেকে বড্ড অসহায় মনে হলো। একদিকে পরিচিত গ্রাম ছেড়ে আসার দুঃখ, অন্যদিকে নতুন শহরে আসার আনন্দ।
এর মাঝে একটা লোক এসে আমাকে তুলল। উনি গাড়ি ঠিক করে দিয়ে পৌঁছে দিল আমাকে আমার গন্তব্য। মনে মনে হাজারখানেক ধন্যবাদ জানালাম লোকটাকে। অপরিচিত শহরের লোক বলে কথা বলার সাহস পেলাম না, তাই আমি আমার জিনিসপত্র নিয়ে নেমে পড়লাম গাড়ি থেকে। লোকটা আমাকে পৌঁছে দিয়েই চলে গেল। শহরে পরিচিত তেমন কেউ ছিল না বলে উঠলাম কলেজ হোস্টেলে। নতুন রুমমেট, চারিদিকে সব নতুন মুখ। প্রথম প্রথম কাউকে তেমন চিনতাম না বলে প্রচুর কান্না পেত। সারাদিন ক্লাস আর সময় পেলে বিভিন্ন উপন্যাসের বইয়ের ভিতর মুখ গুজে দেওয়া হয়ে উঠল আমার নিত্যদিনের কাজ। এভাবে কেটে গেল 3-4 মাস। এরপর আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে উঠল। রুমমেট আপুরা, হোস্টেলের বান্ধবীরা যেন হয়ে উঠল নতুন করে বেঁচে থাকার কারণ। বিকালটা আমার খুব ভালো লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে 1 কাপ চায়ের সাথে প্রিয় লেখকের একটি বই। উফেই যেন এক অতৃপ্তিকর ভালো লাগা। আমি বসে বসে নির্মলেন্দু গুণের স্ববিরোধী কবিতাটি পড়ছিলাম। কবিতাটি: আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছাড়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সবকিছুতেই হাসি পায়। কবিতাটা পড়তে পড়তে ভাবতে লাগলাম নির্মলেন্দু গুণের সাথে আমার কত মিল। মনে হলো যেন কবিতাটা আমাকে নিয়েই লেখা। আমার ভালো লাগার সমস্ত বহিঃপ্রকাশ যেন কবিতাটাতে ফুটে উঠেছে। একটা কথা ভেবে আনমনে হেসে উঠলাম, নির্মলেন্দু গুণের সাথে যদি আমার পরিচয় হতো তাহলে হয়তো আমি নির্ঘাত তার প্রেমে পড়তাম। এর মাঝে রুমে ডাকতে এলো আমার সাথে সদ্য পরিচয় হওয়া আমার বান্ধবী ফাতেমা। কালকে সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান। ফাতেমা মেয়েটা ভীষণ শান্তশিষ্ট আর খুব মিষ্টি দেখতে। মেয়েটাকে যত দেখি, যত কথা বলি তত ভালো লাগে। আরও কিছু বান্ধবীদের সাথে পরিচয় হলো আমার, হীরা, সাদিয়া, আয়েশা, আরও অনেকে। আমরা ঠিক করলাম কালকে আমরা আগ্রাবাদ চিড়িয়াখানায় যাব। কে কি পরে যাবে, কিভাবে যাবে, এসব নিয়েই প্রস্তুতি চলছে এখন। আমাদের আড্ডার মাঝে হঠাৎ আয়েশার ফোন বেজে উঠল। আমরা সবাই হুহা করে হেসে উঠলাম। ফোন দিল আয়েশার প্রেমিক মহাশয়। সে তার গার্লফ্রেন্ড ছাড়া কিচ্ছু বুঝে না। ও হ্যাঁ, বান্ধবী কয়েকজনের একটা করে বয়ফ্রেন্ড আছে, মাঝেখানে পড়ে আমি বেচারি সিঙ্গেল বলে ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে খুব মজা করা যায়। সকালের সূর্যটা যেমন মিষ্টি তার চেয়ে সুন্দর তার ঠিকরে পড়া লাল আভা। সকালের সূর্যের মতো যদি আমাদের জীবনটা সুন্দর হতো তাহলে হয়তো জীবনের এই টানাপোড়েনের বোঝা বয়ে বেড়াতে হতো না। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যাম্পাসে হাঁটলে মন আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আমরা সবাই সকালের নাস্তা সেরে নিয়ে বের হলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। শহরে নতুন হওয়ার কারণে জায়গাটা কেউ তেমন ভালো করে চিনি না, তাও ড্রাইভারের উপর ভরসা করেই যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যে। সাদিয়া, ফাতেমা, হীরা, আয়েশা, আমি সবাই মিলে ঘুরতেছি আর ছবি তুলতেছি। ঘোরা শেষে আমরা আবার গাড়ি নিয়ে আসলাম বিপ্লব উদ্যানে। সবাই মিলে মালাই চা খাবে বলে ঠিক করল। আমি একটা বেঞ্চিতে বসে আছি। হঠাৎ চোখ গেলে রিকশায় থাকা একটা সুদর্শন পুরুষের দিকে। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী, ফর্সা মুখে ছোট ছোট খোঁচা খোঁচা চাপ দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় ঘন কালো ঝাগড়া চুল। তাহার চোখ জোড়া কি আশ্চর্য রকম মোহনীয়। একবার চোখ পড়লেই আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। কি মায়াময়, কি সুন্দর তার চাউনি, এটা হয়তো লিখে প্রকাশ করা যাবে না। তাহার চোখ জোড়া দেখে আমার একটি গানের লাইন মনে পড়ে গেল। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সাদিয়ার ঝাপটানিতে আমার ঘোর কাটল। ওর কর্কট কণ্ঠ শুনে মনের মাঝে জন্ম নেওয়া একটুখানি ভালোবাসা হওয়ায় মিঠাই মতো পুস করে উড়ে গেল।
যাক, সবাই মিলে চায়ের আড্ডায় মেতে উঠল। কিন্তু আমার মন পড়ে আছে তাহার মোহনীয় চোখজোড়ার দিকে। বারবার তার মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগল। আজ মনে হলো হুমায়ুন আহমেদের একটা উক্তি সঠিক, ভালোবাসার জন্য সমস্ত জীবনের প্রয়োজন নেই, একটুখানি সুখের মুহূর্তই যথেষ্ট। আমরা চা শেষ করে চলে এলাম হোস্টেলে। এরপর চলে গেল বেশ কিছুদিন। ঘড়ির কাঁটা দ্রুত গতিতে ছুটতে থাকল। ক্লাস আর এক্সামের প্যারায় ওই চোখজোড়ার কথা বেমালুম ভুলে গেলাম। এক্সামের পর সময় যেন আর কাটছিলই না। তাই সিদ্ধান্ত নিলাম গ্রন্থাগারে যাব। কিছু গল্পের বই পড়লে ভালো হয়। ফাতেমাকে কল দিয়ে বললাম গ্রন্থাগারে যাওয়ার কথা। এরপর দুইজনে মিলে রিকশায় চড়ে গ্রন্থাগারে গেলাম। গ্রন্থাগারে বেশ কিছু মানুষ ছিল। আমি ঘুরে ঘুরে বই দেখতে লাগলাম। হঠাৎ একটা বই নিতে গিয়ে দুটি চোখ আমার চোখের সাথে আবদ্ধ হলো। মনের ভিতর কেমন যেন একটা শিহরণ খেলে গেল। ইস, কি যে অনুভূতি! আমার অবচেতন মনে যেন উথাল পাতাল ঢেউ খেলে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম কয়েক মুহূর্তের জন্য। উফফ, কতদিন পর দেখা! কিন্তু আমার পুরা কপাল এইবার ও সেই মানুষটার সাথে কথা বলার সুযোগ হয়ে উঠল না। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ফাতেমার ডাকে আমার ঘোর কাটলে সেই মানুষটার আর দেখা পেলাম না। গ্রন্থাগার থেকে আসার পর আর কিছু ভালো লাগছিল না। মন পড়ে রয়েছে সেই অচেনা পুরুষটার পানে। তাকে দেখার পর থেকে আমার সময় যেন আর যাচ্ছিল না। কি করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমার সেই অচেনা পুরুষটার জন্য একটা চিঠি লিখলে কেমন হয়? তাকে নিয়ে কিছু লিখতে পারাটা এক অসাধারণ ভালো লাগা। ইস, থাকে যদি বলে বোঝানো যেত। ভাবতে লাগলাম একটা মানুষের চোখজোড়া কেমনে এত সুন্দর হতে পারে। সচরাচর মেয়েদের কাজল কালো চোখ দেখে পুরুষেরা প্রেমে পড়ে, কিন্তু সমস্ত নিয়ম ভঙ্গ করে আমার সাথে ঠিক উল্টোটাই হলো। একটা ছেলের চোখ এত স্নিগ্ধ, এত মোহনীয় কেমনে হতে পারে? ছেলেটাকে না দেখলে হয়তো কখনোই এটা বিশ্বাসযোগ্য হতো না। প্রিয় অচেনা পুরুষ, আচ্ছা, আপনি কি জানেন আপনার চোখ দুটি কত সুন্দর, কত মায়াময়? কোন কবি যদি আপনার চোখজোড়া দেখত তাহলে নিশ্চয় আপনাকে নিয়ে কবিতা উপন্যাস লিখে ফেলত। উফ, কি যে মাতাল করা চাউনি, কি যে ভালোবাসা! তা আপনাকে বলে বোঝানো যাবে না। প্রিয়, জানেন, আপনাকে নিয়ে আমার সারাক্ষণ ভাবতে ইচ্ছে করে। আপনাকে নিয়ে ভাবলে আমার সুখ সুখ অনুভব হয়। আচ্ছা, আপনিও কি আমাকে নিয়ে ভাবেন? হয়তো না, আপনি তো আমাকে চিনেনই না। আচ্ছা, আপনার সাথে আমার আবার কখনো দেখা হলে কি করবেন? কথা বলবেন আমার সাথে। আপনি কি জানেন, আপনাকে দেখলে আমার সমস্ত শরীরে শিহরণ খেলে যায়। আমার সমস্ত শিরা উপশিরায় মৃদু মৃদু কম্পন সৃষ্টি হয়। ইচ্ছে করে আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি। সারাটা জীবন যদি আপনার সাথে কাটিয়ে দেওয়া যেত তাহলে হয়তো এই জীবনে আমার আর কিছু চাওয়ার থাকতো না। আচ্ছা, আপনার সাথে যদি কখনো পরিচয় হয় তাহলে সেদিন আমি আপনাকে আমার মনের কথাগুলো বলবো। সেদিন আপনি একটা সাদা পাঞ্জাবি পরে আসবেন প্লিজ। জানেন তো আমার প্রিয় রং কিন্তু সাদা। সাদা পাঞ্জাবিতে আপনার শুভ্র চেহারা খুব নিখুঁতভাবে ফুটে উঠবে। আজ আর নয়। ভালো থাকবেন। ইতি। আপনার অপরিচিতা। সন্ধ্যায় পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যের মতো মাঝে মাঝে সবার জীবনে আধার ঘনিয়ে আসে। কিছুটা অপ্রাপ্তি আর কিছুটা হতাশা। এই অপ্রাপ্তি আর হতাশাগুলো মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। রুমমেট আপুর ডাকে ঘুম ভাঙল আমার। দূরের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারপাশ। হোস্টেলের করিডোর থেকে ভেসে আসছে সন্ধ্যা মালতী ফুলের ঘ্রাণ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করে গেলাম ফাতেমাদের রুমে। আজ আয়েশার জন্মদিন, তাই আমি আর সাদিয়া মিলে বের হলাম জন্মদিনের জন্য কিছু জিনিস কিনতে। আমাদের সাথে আছে আয়েশার প্রেমিক মহাশয় সামির ভাইয়া।
উনি তার মহারানীর জন্য শাড়ি কিনবে বলেই আমাদের সাথে এসেছে। আয়েশার মা বাবা কেউ না থাকায় এই মানুষটাই আয়েশাকে আগলে রাখে। আমরা আয়েশার জন্মদিন উপলক্ষে বেলুন, ফুল, মোমবাতি আর আরো টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম। স্বামীর ভাইয়া নিজে পছন্দ করে কেক অর্ডার দিলেন। আমাদের কেনাকাটা শেষ হলে আমরা বিপ্লব উদ্যানে আসি চা খাওয়ার জন্য। বাইরে বের হলেই আমার একটা অভ্যাস, চা খাওয়া, চা না খেলে যেন আমার চলেই না। আমার হঠাৎ চোখ গেল সেই পুরুষটার দিকে, আমার অবচেতন মন যেন আবার হঠাৎ করে প্রেম জেগে উঠল। আমি ওনাকে দেখেও আমার প্রেমিক মনকে জাগতে না দিয়ে তাড়াহুড়া করে চলে এলাম হোস্টেলে। রাতে খাওয়া দাওয়া শেষে আয়েশাকে সাজিয়ে দিলাম সুন্দর করে। আমার বান্ধবী একজনের একটা গুণ আছে। ফাতেমা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে আর সাদিয়া শাড়ি পরানোতে এক্সপার্ট। আমি ছবি তুলাতে পারি সুন্দর করে আর টুকিটাকি গান করি। আয়েশা আর হীরা কোন বিপদ থেকে উদ্ধার করাতে বেশ পারদর্শী। স্বামীর ভাইয়ার দেওয়া শাড়িটা দিয়ে সাদিয়া খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আয়েশাকে। ফাতেমা খোপায় বেলি ফুলের মাথা গেঁথে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আয়েশার উজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় যেন আরো উজ্জ্বলতা ফুটে উঠল। আমি আয়েশাকে দেখে বলে উঠলাম, আরে আমাদের আয়েশারানীকে দেখে স্বামীর ভাইয়া তো হার্ট অ্যাটাক করবে। দুষ্টামির চলে বললাম আমি। এই যাহ, তোরা মুখটা বন্ধ করবি। লজ্জায় পেয়ে বলল আয়েশা, আজকে আমরা আয়েশা রানীর রোমাঞ্চ দেখব লুকিয়ে লুকিয়ে। চোখ টিপে বলল সাদিয়া, আরে তোরা মেয়েটাকে এভাবে বলিস না, দেখ তো মেয়েটা কত লজ্জা পাচ্ছে। ফাতেমা, আই ছেড়ে আমাদের ভালো ডিব্বা, এরপর তোমার পালা আসতেছে। প্রস্তুত হও সোনামণি। আমি। আমার কথা শুনে সবাই হুহা করে হেসে উঠল। আমাদের হাসির মাঝে হঠাৎ সাদিয়ার ফোন বেজে উঠল। সাদিয়া মেয়েটার বাবা মারা গেছে ছোটবেলায়। ওর মা আর দুইটা ছোট ভাই নিয়ে ওদের পরিবার। মেয়েটার সদ্য ব্রেকআপ হয়েছে, এজন্যই সবসময় মন খারাপ করে থাকে। ওকে মন ভালো করার জন্যই আমরা ওকে নিয়ে এখানে ওখানে প্রায়ই ঘুরতে যাই। সাদিয়া মেয়েটা ভীষণ সুন্দর দেখতে। হরিণীর চোখ, মাথায় লম্বা কেশ আর গায়ের রং যেন দুধে আলতা। এমন একটা মেয়েকে কেউ এভাবে ছেড়ে চলে যেতে পারে, এই ভেবেই মনটা খারাপ হয়ে গেল। রাত 12টার একটু আগে স্বামীর ভাইয়া আমাকে কল দিলে আমরা আয়েশাকে নিয়ে ছাদে গেলাম। ছাদে আগে থেকে ছিল স্বামীর ভাইয়া। বেচারা দারোয়ান দাদুকে টাকা খাইয়ে খুব কষ্টে 3তলা টপকিয়ে ছাদে এলো। চারিদিকে ফুল আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো। আয়েশা খুশিতে কেঁদে দিয়ে স্বামীর ভাইয়াকে জড়িয়ে ধরল। আমরা সবাই একে অন্যজনের চোখ চেপে ধরলাম। হঠাৎ আয়েশার ঘোর কাটতে বেচারি লজ্জা ফেল খুব। স্বামীর ভাইয়া ওকে একগুচ্ছ লাল টকটকে গোলাপ দিয়ে বলল, হ্যাপি বার্থডে জান। আমরা সবাই হাততালি দিলাম। উনি সবাইকে অবাক করে দিয়ে আয়েশার সামনে হাঁটু মুড়ে বসে একটা রিং এগিয়ে দিয়ে বলল, আমি তোমার সমস্ত ভালো লাগার কারণ হতে চাই জান। আমি তোমাকে এক সমুদ্র ভালোবাসা উপহার দিতে চাই, যেখানে দুঃখরা যেন তোমাকে ছুতে না পারে। আমি আমার উষ্ণ আলিঙ্গনে তোমাকে সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখতে চাই। তুমি কি এই হতভাগাকে সেই সুযোগ দিবে? আমার হয়ে থেকে যাবে সারা জীবন। বিয়ে করবে আমায়? করুণ সুরে। একের পর এক সারপ্রাইজ যেন আয়েশা হজম করতে না পেরে বেচারি কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দেব না। সারা জীবন আমার করে রেখে দিব। আয়েশার কথা শুনে স্বামীর ভাইয়া আয়েশার অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালো ওর কপালে। ওদের প্রেমের সাক্ষী হয়ে থাকলো আকাশের চাঁদ তারা। ওদের মিলনমেলা দেখে আজ আকাশটাও যেন খুশিতে মেতে উঠল। স্বামীর ভাইয়া আয়েশাকে উষ্ণ আলিঙ্গনে নিবন্ধ করলেন। চাঁদের আলোয় দুইজন মানব মানবীকে অপূর্ব দেখালো। ওদের এভাবে দেখে আমরা জোরে হাততালি দিলাম। আমাদের হাততালি শুনে দুইজনের ঘোর কাটতে লজ্জায় নুইয়ে পড়ল দুইজনে। ওদের এভাবে দেখে হীরা বলে উঠল,
হয়েছে হয়েছে, এত লজ্জা পেতে হবে না। এবার তো কেকটা কাটি চলেন। ওর কথা শুনে সবাই হেসে উঠলাম। সবাই মিলে কেক কাটলাম। এরপর ওদেরকে একা ছেড়ে দিয়ে চলে এলাম নিচে। দুজনে ছাদের এক কোণ বসে ছিল রেলিং ঘেঁষে। আয়েশা স্বামীর ভাইয়ার দিকে পূর্ণ দৃষ্টি দিলেন। মানুষটাকে আজ অসম্ভব সুন্দর লাগছে আয়েশাই কাছে। সুন্দর মুখখানার দিকে মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন? কি এমন আছে আমার মধ্যে? আয়েশা, ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট কারণ লাগে না মহারানী। তবে তোমার কাছে এলেই আমি শান্তি পাই। দুনিয়ায় সমস্ত ভালো লাগা কাজ করে আমার ভেরত। এজন্যই আমার তোমাকে চাই। আয়েশার কুলে মাথা রেখে বলল সামির। স্বামীর ভাইয়ার কথা শুনে আয়েশার মন জুড়িয়ে গেল। স্বামীর ভাইয়ার মাথার উপর আলতো হাত বুলাল। ভালোবাসার মানুষের এমন আদর স্বামীর ভাইয়া চোখ বুঝে অনুভব করলেন। অন্যদিকে রুমে এসে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ল সেই অচেনা পুরুষটার কথা। মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা উনিও কি আমায় এভাবে ভালোবাসবে? আগলে রাখবে কি আমায় যেভাবে স্বামীর ভাইয়া আয়েশাকে আগলে রাখে? মাঝে মাঝে মানুষের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আর এই অপ্রত্যাশিত ঘটনাগুলোই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন বর্ষা মৌসুম, প্রায় সময়ই বৃষ্টি হয়। এখনো বৃষ্টি হচ্ছে, তাই সবাই মিলে ঠিক করলাম বৃষ্টিবিলাস করব। এই আনন্দঘন মুহূর্তে বৃষ্টিবিলাস খুব উপভোগ্য। আজ স্বামীর ভাইয়া তার মা বাবাকে নিয়ে আয়েশাদের বাসায় যাবে বিয়ের কথা পাকা করতে। ওনারা পরিবার সহ চট্টগ্রামে থাকে। এক ভাই আর দুই বোন নিয়ে ছোটখাটো পরিবার তাদের। উনি একটা কোম্পানিতে জব করে। বিয়েতে দুই পরিবারকে রাজি করাতে খুব কাঠখড় পোহাতে হয়েছে থাকে। কারণ আয়েশার মা বাবা না থাকায় স্বামীর ভাইয়ার পরিবার একটু অমত করছিল। যাই হোক, অবশেষে যে বিয়েটা হবে এটাই সবচাইতে আনন্দের। একদিকে আনন্দ হলেও অন্যদিকে দুঃখের। কারণ আয়েশাকে হয়তো আমাদের আড্ডায় আর আগের মতো পাবো না। আয়েশা সকাল থেকে মন খারাপ করে আছে। ওকে মন ভালো করানোর জন্যই আমাদের বৃষ্টিবিলাস করার পরিকল্পনা। মাঠে দাঁড়িয়ে ঝুম বৃষ্টিতে ভিজছি আর আয়েশা নিয়ে দুষ্টামি মেতে উঠছি। এই আয়েশাকে একটু ভালো করে ভিজা যাতে আজকে স্বামীর ভাইয়ার মা দেখে হার্ট অ্যাটাক করে ফেলে। হেসে হেসে বললাম আমি। বাকিরাও সবাই হেসে উঠল। তুই আমার বিয়ের আগে আমার শাশুড়িকে মারার পরিকল্পনা করছিস? একটু অবাক হয়ে। এই তুরে আমি বিয়েতে দাওয়াত দিব না। বিয়েতে গেলে দেখা যাবে তুই আবার আমার কোন দেবরকে অ্যাটাক করাস। চোখ টিপে বললা আয়েশা। আরে দূর, রোমিও সাহেব থাকতেও আর কারো দিকে নজর দিবে নাকি? বেচারি এক মহাপুরুষের প্রেমে পড়ে শেষ। হাসতে হাসতে বলল সাদিয়া। এবার তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে সেই মহাপুরুষকে খুঁজে বের করা। শয়তান বেটা একটা আমার বান্ধবীকে প্রেমে পেলে নাকে দড়ি দিয়ে ঘুরায় বেটার কতবর বুকের পাটা, একটু রেগে বলল ফাতেমা। তারপর সবাই হুহা করে হেসে উঠলাম। তোদের প্রেম আলাপ এবার বাদ দিয়ে আয়েশার বিয়ের আলাপ কর ডপারের দল। যাইতে দেরি হলে আয়েশার বড় আপু কিন্তু বকা দিবে। হীরা, ওহা তাই তো ভুলেই গেছিলাম, মহারানীকে সাজানোর দায়িত্ব যে আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমি তারপর সবাই আলাপ আলোচনা শেষে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আয়েশার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে রমরমা পরিবেশ। মনে হচ্ছে যেন সবাই অনেক খুশি। আয়েশার বোন আর ভাবিরা মিলে খাবারের আয়োজন করছে, আর ভাইয়েরা ঘর সাজানোতে ব্যস্ত। বাড়িতে আরো কিছু আয়েশার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। আমরা যাওয়াতে ওনারা অনেক খুশি। সবাই মিলে নাস্তা সেরে আয়েশাকে সাজাতে বসলাম। স্বামীর ভাইয়ারা নাকি রওনা দিয়েছে, এজন্যই আয়েশার ভাই আমাদের তাড়া দিচ্ছে ওকে যেন সাজাতে দেরি না করি। এই আয়েশা, আজকে তোকে টাকা দিলে অর্ধেক টাকা আমার মনে রাখিস কিন্তু, দুষ্টামির ছলে বললাম আমি। কিসের অর্ধেক তোর? আমরা বাগা যাব নাকি? একটু গাল ফুলিয়ে বলল সাদিয়া। অর্ধেক পর্ধেক বুঝি না বাবা, পুরা টাকাটাই আমাদের।
কিসের অর্ধেক আবার? এত কষ্ট করে আসলাম অর্ধেক টাকা নেওয়ার জন্য নাকি? বলল হীরা। তোদের একটাকেও কোন টাকা দিব না হারামির দল। কই একটু কান্না করবি তা না, টাকা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। অভিমান করে বলল আয়েশা। টাকা না দিলে কিন্তু স্বামীর ভাইয়াকে বেঁধে রাখবো। হেসে হেসে বলল ফাতেমা। ওর কথা শুনে সবাই হাসিতে ঢলে পড়ল। আমাদের হাসির মাঝে আয়েশার ভাবি আসলো। এরপর এখান থেকে কার পালা? আয়েশার ভাবি। সবাই মিলে চিৎকার করে বলল আমার পালা। কথাটা হাসির ছলে বললেও লজ্জায় নুয়ে পড়লাম আমি। আচ্ছা তাই নাকি? তা ভাইয়া ঠিক আছে নাকি আমাদের দেখতে হবে? শয়তানি ছলে বলল ভাবি। দূর ভাবি, কি যে বলেন। এমন কেউ থাকলে তো আগে আপনাকে বলতাম। আফটার অল আপনি আমাদের জানের জিগার। আমি। ওর কেউ নাই, বাট এক মহাপুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছে বেচারি। সাদিয়া। এই কথা শুনে সবাই হেসে উঠল। আয়েশার ভাই এসে বলল তোদের এত হাসি কিসের? ওরা চলে এসেছে। তোদের কি হলো? সাজাতে আর কত সময় নিবি? এই তো ভাইয়া হয়ে গেছে। আমি। তোরা সবাই আয় মেহমানদের বরণ করতে, বলল আয়েশার ভাইয়া। আমরা সবাই ফুল আর স্প্রে নিয়ে দাঁড়ালাম। স্বামীর ভাইয়া আর ওনার মা বাবা, স্বামীর ভাইয়ার বোন, বন্ধু আর কয়েকজন কাজিন আসলো। ওদের ফুল দিয়ে বরণ করার সময় হঠাৎ দেখা পেলাম সেই অপরিচিত পুরুষটির। আমার বুকের ভেতর ঝড় ভয়ে গেল। অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। আমি দৌড়ে রুমে চলে গেলাম। ওনাকে দেখলে আমার হৃৎস্পন্দন দ্রুত গতিতে ছুটতে থাকে। আমার দৌড়ে চলে আসাটা কেউ খেয়াল না করলেও ফাতেমা ঠিকই খেয়াল করল। ও আমার পিছন পিছন এসে জিজ্ঞেস করল, কিরে এভাবে দৌড়ে চলে এলি যে? প্রশ্নসূচক দৃষ্টিতে। আরে ওই অচেনা পুরুষটা। আমি। কোন অচেনা পুরুষটা? অবাক হয়ে ফাতেমা। আরে ডফার বিপ্লব উদ্যানে যাকে দেখলাম সেই। আমি। কিন্তু উনি এখানে কেমনে? চিন্তিত ভঙ্গিতে। ওয়েট ওয়েট, উনি কোনোভাবে স্বামীর ভাইয়ার রিলেটিভ নয় তো? ফাতেমা। তা আমি কি করে জানবো? আমি তো ওনাকে চিনি না। আমি। উনি যদি স্বামীর ভাইয়ার রিলেটিভ হয়, খেলা তো পুরা জমে ক্ষীর। দুষ্টামির ভঙ্গিতে। আচ্ছা আমরা কি তাহলে আরেকটা বিয়ে খেতে যাচ্ছি অতি শীঘ্রই? একটু অবাক করার ভঙ্গিতে বলল ফাতেমা। তুই কি লাথি খাবি না? এখান থেকে যাবি শয়তানি। রেগে বললাম আমি। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। তুইও চল, না হলে দেখা যাবে তোমার সেই অপরিচিত এখানে এসে হাজির। সবার খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে সোফায় বসে স্বামীর ভাইয়া আয়েশাকে হাতে রিং পরিয়ে দেয়। সবাই হাততালি দেয়। এবার গল্পে মেতে উঠে সবাই। মুরব্বীরা একদিকে আর আমরা আরেকদিকে। এর মাঝে আমার সেই অপরিচিত পুরুষটার সাথে দুবার চোখাচোখি হলো। ইস কি লজ্জা! আমি যখন মাথা নিচু করে বসে আছি এমন সময় আয়েশা বলে উঠল, আমার এনগেজড উপলক্ষে একটা গান হয়ে যাক। আমাদের মাঝে গান করবে মেঘলা। আমি যখন অনেকবার না না বলছি, হঠাৎ সেই পুরুষটা বলে উঠল, গান গাইতে পারলে এতবার বলার কি আছে? বান্ধবীর জন্য একটা গান গাওয়াই যায়। এই প্রথমবার তার কণ্ঠ শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। উনি বলল আমাকে গাইতে। লজ্জা আর খুশি দুটাই লাগলো। সবার জোড়াজুড়িতে গাইলাম। মন একে একে দুই, একাকার আমি তুই। আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই। মিলবে সব জীবনের ক্যালকুলাস। চারিদিকে আধার ঘনিয়ে সন্ধে নামল। সন্ধ্যার মেঘাচ্ছন্ন আকাশ খুব সুন্দর দেখতে। সেই সাথে শেষ হলো আমাদের গল্পের আসর। আয়েশার বিয়ের দিন তারিখ ঠিক হলো। স্বামীর ভাইয়ারা চলে গেলেন সবাই। রাতে আমরা থেকে গেলাম আয়েশাদের বাসায়। সন্ধ্যা হয়ে যাওয়াতে ওর ভাই আর ভাবিরা আমাদের জোর করে রেখে দিল। সবাই ফ্রেশ হয়ে যখন বিশ্রাম নিতে গেলাম তখন ফাতেমা আয়েশার থেকে জিজ্ঞেস করে উঠল, ব্লু কালার শার্ট পরা ছেলেটাকে রে? ফাতেমা। উনি সামিরের কাজিন অভ্র ভাই। উনি আর সামির সমবয়সী, তবে উনি সামিরের 1 বছরের বড়।
কলেজের লেকচারার এবার নতুন জয়েন করছে, কিন্তু হঠাৎ ওনার কথা জিজ্ঞেস করছিস কেন? প্রশ্নসূচক দৃষ্টিতে জিজ্ঞেস করল আয়েশা। আরে আমাদের মহারানীর মহাপুরুষ সেই ব্যক্তিটি, যার প্রেমে মেঘলারানী হাবুডুবু খাচ্ছে। ফাতেমা, কি বলিস? তুই ঘুরে ফিরেই আমার দেবরের প্রেমে পড়েছিস মেঘলা। এজন্যই আমি তোকে বিয়েতে দাওয়াত দিব না বলছিলাম, একটু দুঃখী দুঃখী কণ্ঠে। আয়েশার কথা শুনে সবাই হেসে উঠল, আর আমার লজ্জা আর চিন্তা একসাথে এসে দলা পাকালো। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিলাম, আমার এই আবেগকে আর এগুতে দেওয়া যাবে না। কোথায় উনি আর কোথায় আমি? আমার না আছে রূপ, না আছে গুণ। উনি কোনোভাবেই আমাকে পছন্দ করবে না। এসব ভেবে মন খারাপ করে একটা ভারী দীর্ঘনিঃশ্বাস ফেললাম। আমাকে চুপ থাকতে দেখে আয়েশা বলে উঠল, কিরে তুই কি আমার কথায় কষ্ট পেলি নাকি? আরে তোকে আমার যা বানাতে কোন সমস্যা নেই দেয়ার। স্বামীরকে বলে তোদের সেটিং করিয়ে দেওয়ার দায়িত্ব আমার জানেমান। আমাকে দুহাতে জড়িয়ে বলল আয়েশা। না, এসব কিছু তুই স্বামীর ভাইয়াকে বলিস না প্লিজ। এসব কোনোদিন হবেও না, বলেও লাভ নেই। কোথায় উনি আর কোথায় আমি? উনি দেখতে সুন্দর, স্মার্ট। এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। তোরাও ভুলে যা প্লিজ। খুব গম্ভীর স্বরে বললাম আমি। আমার কথা শুনে সাদিয়া বলে উঠল, আমাদের বান্ধবী কোন দিকে কম নাকি? কি মায়াবী চেহারা, কত সুন্দর আঁখি পল্লব, মাথা ভর্তি লম্বা কেশ। এর চেয়ে বেশি আর কি লাগে? গাল ফুলিয়ে উনি যদি স্মার্ট হয় তাহলে তুই দ্বিগুণ স্মার্ট। উনি কলেজের লেকচারার, কি হয়েছে? তুইও হবি। তুই পড়াশোনায় কোন দিকে কম নাকি? আহা আমার বান্ধবী ললিতা, দেখবি অভ্রভাই তোর পিছে এমনিতেই ঘুর ঘুর করবে। আমাকে জড়িয়ে ধরে বলল সাদিয়া, এসব নিয়ে একদম মন খারাপ করবি না। আমরা থাকতে আমাদের বান্ধবী আবার কাউকে না পাওয়ার দুঃখ পোষণ করবে, এইটা আবার হয় নাকি? আশ্চর্য, এটা অন্যায়, ভারী অন্যায়। আর যেন না শুনি তোর এই সেন্টিকোর মার্কা বাণী। ফাতেমা, আমি ওদের সবাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তোরা সবাই সবসময় এমনই থাকিস প্লিজ, কখনো হারিয়ে যাস না। যাই হয়ে যাক না কেন আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে। আমার আর কাউকেই লাগবে না, শুধু তোরা থাকলে হবে। আমার কথা শুনে সবাই সবাইকে জড়িয়ে ধরল। আয়েশাও মন খারাপ করে বলল, দেখিস আমার বিয়ে হয়ে যাচ্ছে মানে এটা মনে করিস না আমি আর তোদের মাঝে থাকব না। আমাকে দেখতে না গেলে কিন্তু তোদের সবাইকে শাস্তি স্বরূপ বিয়ে করিয়ে দেওয়া হবে। ওর কথা শুনে সবাই হেসে উঠল। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লাম। সকালের স্নিগ্ধ আলো প্রকৃতিকে অপূর্ব সুন্দর করে তোলে। সুমিষ্ট বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। প্রকৃতির প্রেমে পড়ে উবে যায় সমস্ত খারাপ লাগা। প্রকৃতির এই অপার সৌন্দর্য থেকে চোখ ফেরানো দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। হোস্টেলে এসে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচ চালানোর জন্য টিউশন করাই। ক্লাস শেষ করে খাওয়া দাওয়া সেরে টিউশনের উদ্দেশ্যে বের হলাম। হঠাৎ আকাশে গর্জন শুরু হলো। বর্ষাকালে এই এক সমস্যা, হুটহাট কখন যে বৃষ্টি আসে বোঝা মুশকিল। এখন কি করব, ছাতা তো আনি নাই। অল্প অল্প বৃষ্টি শুরু হলো। বৃষ্টির দিনে মর্মরে জেগে উঠে এক অসীম আকুলতা। নদী, খাল, বিল, দিঘি নতুন জলের স্পর্শে ঝলমল করে উঠে। চরের অধরে অধরে বর্ষার চুম্বন এক অমোঘ উচ্ছ্বাসের উচ্চারণ ঘটায়। আমার পাশে হঠাৎ এসে দাঁড়ালো অভ্রভাই। সাদা শার্টে তাকে অপূর্ব দেখতে লাগছে। বৃষ্টিতে আধ ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ দেখায় আমি চমকে উঠলাম। উনি আমাকে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন নাকি? ভ্রুযোগল উঠিয়ে জিজ্ঞেস করলেন। না মানে টিউশনে যাব। বৃষ্টি পড়ছে, ছাতা ও নিনি সাথে, তাই দাঁড়িয়ে আছি। অনেক জোরতা নিয়ে বললাম আমি। আপনি বললে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি। খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন উনি। না না, সমস্যা নাই।
বৃষ্টি কমলে আমি ঠিক চলে যেতে পারবো। ঠিক আছে, আপনি তাহলে ছাতাটা রাখুন, আপনার কাজে লাগবে। আমার দিকে ছাতা বাড়িয়ে দিয়ে বললেন। আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম ওনার দিকে। উনি আমাকে ওনার ছাতা দিয়ে দিচ্ছে। আমার বুকে কম্পন শুরু হলো। বুকের মধ্যে এক ভালো লাগার বাতাস ভয়ে গেল। উনি আমাকে চুপ থাকতে দেখে বলেন উঠলেন, এই মিস কোথায় হারিয়ে গেলেন? ছাতাটা রাখুন, আমি আসি, আমার কাজ আছে। ও হ্যাঁ, কালকে সুন্দর একটা গান শোনানোর জন্য ধন্যবাদ। আপনার মতো আপনার গানের গলাও ভারী মিষ্টি। এই বলে আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে খুব দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন। আমি ওনার বলা কথা শুনে ঠাই দাঁড়িয়ে রইলাম। এই কি শুনলাম আমি? আদৌ কি সম্ভব যে মানুষকে সবসময় ভ্রু উঁচিয়ে গম্ভীর থাকতে দেখছি, সেই কিনা আমার প্রশংসা করে গেল? অঝোর ধারা বর্ষণের পর প্রকৃতি শান্ত শীতল হয়ে এলো। প্রকৃতি যেন সেজে উঠল বর্ষণের মৃদঙ্গ ছোঁয়ায়। প্রকৃতির বুকে ফিরে এলো এক গভীরতম প্রশান্তি। তাই হয়তো কবি সাহিত্যিকরা বলে গেছেন, বর্ষার কোন ভোর নেই, প্রভাত নেই, মধ্যাহ্ন নেই, নেই তার অপরাহ্ন সাজ কিংবা গভীর নিশি, আছে শুধু অঝোর বাড়ি ধারায় কেবল বর্ষণের ধ্বনি। খরতাপ ভেঙে যেমন বর্ষারানীর আগমন ঘটে, তার শ্লোক যেমন করে বাজে প্রকৃতিতে, তেমনি আমার মনেও পুনরায় বেজে উঠল প্রেমের ধ্বনি। অভ্র ভায়ার বলে যাওয়া কথাগুলো বুকের মধ্যে ঝড় তুলছিল বারংবার। অন্যদিকে প্রকৃতির শীতল স্পর্শে আমার মন ও শরীর কেঁপে কেঁপে উঠছিল। বয়ে গেল ক্ষিয়কাল সময়। আমার ভাবনার পালা শেষ করে চললাম নিজ গন্তব্যে। অন্যদিকে তুমুল বেগে চলছে আয়েশার বিয়ের প্রস্তুতি। ফাতেমা, সাদিয়া, হীরা সবাই নাচ প্র্যাকটিস করাই ব্যস্ত। কে কোন গানে নাচবে এই নিয়ে চলল তুমুল আলোচনা। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। আমার মন পড়ে আছে এক পুরুষের প্রাণে। ভাবনায় বুঁদ হয়ে আছি যেন আমি। আমাকে এভাবে ঝিম ধরে বসে থাকতে দেখে সাদিয়া কপট রাগ ঝাড়ল আমার উপর। কিরে, তুই এমন জিম মেরে বসে আছিস কেন? আশ্চর্য, কার জন্য এত শোক পালন করছিস বলতো? প্রশ্ন মিশ্রিত কণ্ঠে বলে উঠল সাদিয়া। নারে, এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা একটা কথা বলতো, আমি দেখতে কেমন? খানিকটা মন খারাপ নিয়ে। নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে মনে হয়। অভ্র ভাইয়া কিছু বলেছে নাকি তোকে? ঘটনা তো সুবিধের মনে হচ্ছে না মহারানী, ভ্রু উঁচিয়ে খানিকটা দুষ্টামির ছলে বলল ফাতেমা। আজকে অভ্র ভাইয়ার সাথে দেখা হয়েছে আমার। হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে কালকে আমার গাওয়া গানের প্রশংসা করে হনহন করে হেঁটে চলে গেল। আমার কথা শুনে তিনজোড়া চোখ নিবন্ধ হলো আমার উপর। এমনভাবে তাকিয়ে আছে যেন আমি ভুল কিছু বলে ফেলছি। কি হো, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুই আমাদের এখন বলছিস হারামি? চিৎকার করে বলল হীরা। দোস্ত, আসলে পুরা ঘটনা খুলে বলতো ঠিক কি কি হয়েছে? বিস্ময় সূচক দৃষ্টিতে বলল সাদিয়া। আমি পুরা ঘটনা খুলে বলাতে সবাই চিৎকার করে উঠল। আবার শুরু হয়ে গেল আমাকে নিয়ে নাচানাচি। আমাকে মধ্যখানে দাঁড় করিয়ে তিনজনে গোল ধরে ঘিরে গেয়ে উঠল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! এই বলে তিনজনে জড়িয়ে ধরে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমার সত্যিই খুব খুশি লাগছে। মনে হয় অভ্র ভাইয়াও তোকে পছন্দ করে। আল্লাহ যেন তোদের খুব তাড়াতাড়ি মিলিয়ে দেয়। আমি চাই না আমার মতো কেউ আর তার প্রিয় মানুষ হারায়। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা যে কতটা তীব্রতা আমি বুঝি। আমি চাই আমার প্রতিটা বান্ধবী সুখে থাক। আবেগ মিশ্রিত কণ্ঠে বলল সাদিয়া। সাদিয়ার কথা শুনে বুকের মধ্যে তীরের মতো আঘাত হানল। এত মিষ্টি একটা মেয়ের মনে কতটা কষ্ট লুকানো তা ওর কথা শুনেই বোঝা যায়। আর মেয়েটা দেখো আমাদের নিয়ে কত ভাবে। আমি সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোর জীবনে এমন কেউ আসুক যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসে জানেমান। আমি হয়েছে, এবার তো আয়েশার বিয়েটা দিয়ে নিই, তারপর সাদিয়ার বিয়েও ধুমধাম করে দিব।
নাচ তো প্র্যাকটিস করো, না হলে দেখা যাবে আমাদের নাচ দেখে বিয়ে বাড়ির অতিথিরা না খেয়ে চলে গেছে। একটু জোরে বলে উঠল হীরা। ওর কথা শুনে সবাই হেসে উঠল। বন্ধুমহলে যখন কেউ মন খারাপ করে বসে থাকে তখন সবাইকে হাসিয়ে তুলে হীরা মেয়েটা। নাম যেমন হীরা, ও দেখতেও হীরার মতোই সুন্দর। কোন পুরুষ এক দেখাতে হীরার প্রেমে পড়তে বাধ্য? আমরা নাচের পালা শেষ করে খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। সবাই শুয়ে পড়লেও আমি বসে আছি টেবিলে। জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে আসছে। দূর থেকে আসছে কাঠগোলাপের মিষ্টি ঘ্রাণ। একটা প্রেমিক মনকে উতলা করার জন্য এরকম একটা পরিবেশ যথেষ্ট। কিন্তু আমার মন বিষাদতায় ছেয়ে গেল। অভ্র ভাইয়াকে পাওয়া থেকে ও তাকে হারানোর কষ্টটা যেন মনের মধ্যে আঘাত হানল। আচ্ছা, অভ্র ভাইয়াকে নিয়ে এতটাও কি ভাবা ঠিক হচ্ছে? ওনার যদি অন্য কেউ থাকে তবে? ওনার দেওয়া ছাতার দিকে দৃষ্টি নিবন্ধ করে মনে মনে ভাবলাম আমি। সময়ের কাঁটা যেন দ্রুত গড়িয়ে যায়। তার যাওয়ার যেন অনেক তাড়াহুড়া। এর মাঝে এসে পড়ল আয়েশার বিয়ে। এই সময়ের মধ্যে অভ্র ভাইয়ার সাথে আমার একবার দেখা হলো, আবার সেই পরিচিত স্থানে। ওনার ছাতা ওনাকে ফিরিয়ে দিয়ে ছোট একটা ধন্যবাদ জানিয়ে চলে এসেছিলাম সেদিন। আজ আয়েশার মেহেদি রজনী। আয়েশাকে পার্লারে নিয়ে গেল, সাথে গেল সাদিয়া। আমাকে আর ফাতেমাকে দেওয়া হলো বাচ্চাদের মেহেদি পরিয়ে দেওয়ার দায়িত্বে। আমরা নিজেরাও হাতে মেহেদি পরে নিলাম। আমাদের দায়িত্ব শেষ করে সাজাগুজ শুরু করে দিলাম। একটা বাসন্তী রঙের শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ আর বেলি ফুলের মালা দিয়ে খোপা করে চুল বেঁধে সাজলাম নিজের মতো করে। আমার ডাক পড়াতে রুম থেকে বেরিয়ে যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম হঠাৎ ধাক্কা লাগলো অভ্র ভাইয়ার সাথে। মানুষটাকে মেরুন রঙের পাঞ্জাবিতে অপূর্ব লাগছে। উনি আমাকে দেখে এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইলেন। ওনার চোখের দৃষ্টি দেখে লজ্জায় নুয়ে পড়লাম আমি। উনি হঠাৎ বলে উঠলেন, মিস চ্যাপা শুটকি দেখে চলতে পারেন না? চোখ কানা নাকি? আমি চ্যাপা শুটকি হলে আপনি কুমড়ো। আপনি কেন দেখেননি? চোখ হাতে নিয়ে হাঁটছেন নাকি? আশ্চর্য কটব রাগ দেখিয়ে বললাম আমি। আমাকে রেগে যেতে দেখে উনি হুহা করে হেসে উঠলেন। ওনার হাসি দেখে আরো রাগ হলো আমার। আজব তো, এভাবে হাসছেন কেন মিস্টার কুমড়ো? আপনি রাগ করলে কিন্তু আপনাকে আরো বেশি সুন্দর দেখায়। এই বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। অদ্ভুত লোক তো, চ্যাপা শুটকি বলে অপমান করে, এখন আবার সুন্দর বলে প্রশংসা করে গেল। এখন আমার কি করা উচিত? রাগ করব নাকি খুশি হব মনে মনে ভাবতে লাগলাম। জমকালো আলোতে সেজে উঠেছে বিয়ে বাড়ি। চারিদিকে বাহারি রঙের ফুল দিয়ে সাজানো। ঘরভর্তি মেহমান আর ছোট ছোট বাচ্চাদের ছুটাছুটিতে মেতে উঠেছে পরিবেশ। আয়েশার ভাইয়েরা খাবারের দিকটায় ব্যস্ত। বোন আর ভাবিরা অতিথিদেরকে আপ্যায়নে ব্যস্ত, সাথে আছে হীরা। হীরা মেয়েটা খুব সহজে সবার সাথে মিশতে পারে, বিধায় থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আয়েশাকে পার্লার থেকে নিয়ে আসা হলো। মেয়েটাকে কনে সাজে এত সুন্দর লাগছে তা বলার বাহিরে। ওর রূপ যেন আলো ছড়াচ্ছে চারিদিকে। আমি আয়েশাকে দেখে ছুটে গেলাম দরজার ধারে। ওকে আমার দিক ফিরিয়ে বলে উঠলাম, মাশাআল্লাহ, আমাদের আয়েশারানীকে তো আজকে বেশ সুন্দর লাগছে। আজ সামির ভাইয়া দেখলে তো হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। হালকা হেসে আমার কথা শুনে আয়েশারানী লজ্জা পেল খুব। ও আমার গালে হাত রেখে বলল, তোকেও খুব সুন্দর লাগছে জানেমান। সাদিয়া, ফাতেমা, হীরা সবাই খুব সুন্দর করে সেজেছে। এক একটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা সবাই মিলে আয়েশাকে নিয়ে ছাদে গেলাম অনুষ্ঠান শুরু করবে বলে। অন্যদিকে স্বামীর ভাইয়ারাও চলে এসেছে। স্বামীর ভাইয়াকেও হলুদ পাঞ্জাবিতে বেশ দেখতে লাগছে। এত মানুষের ভিড়ে আমার চোরা চোখ খুঁজে চলছে কাঙ্ক্ষিত মানুষটাকে। হঠাৎ আমার পিছনে দাঁড়িয়ে কেউ একজন বলে উঠল,
মিস চ্যাপা শুটকি, আপনি কি কাউকে খুঁজছেন? পিছনে থেকে হঠাৎ বলায় আমি চমকে উঠলাম। অভ্র ভাইয়ার দেখা পাওয়ায় খুশি লাগলেও চ্যাপা শুটকি বলায় আমার অভিমান হলো। আমি অভিমান মিশ্রিত কণ্ঠে বললাম, দেখুন, আমাকে চ্যাপা শুটকি ডাকবেন না। এমন ফাজলামো আমার ভালো লাগে না বলে দলাম। এই বলে পাশ কাটিয়ে চলে গেলাম। উনি আমার যাওয়ার দিকে চেয়ে রইলেন। মনে মনে বললেন, কিরে চ্যাপা শুটকি, কি রাগ করছে নাকি? এর মাঝে ওনাকে সামির ভাইয়া ডাক দিলেন, কিরে তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? অনুষ্ঠান এইদিকে মামা। দুষ্টামির ছলে। নারে তেমন কিছু না, আসছি আমি। অভ্র ভাইয়া। ওরা দুইজন 1 বছরের বড় ছোট হলেও সম্পর্ক বন্ধুর মতোই। অন্যদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমরা একে একে আয়েশা আর সামির ভাইয়াকে হলুদ লাগিয়ে দিলাম, সাথে খাইয়ে দিলাম মিষ্টি। সামির ভাইয়ার পরিবার আর আয়েশার পরিবারের সদস্যরাও একে একে ওদের হলুদ লাগিয়ে দিল। মেতে উঠল আড্ডায়। এরপর শুরু হলো নাচের অনুষ্ঠান। গানের তালে তালে বাড়ির ছোটরা নাচ করছিল, সামির ভাইয়ার বোন আর কাজিনরাও নাচ করল। ওদের নাচ দেখে সবাই হাততালি দিল। এরপর আসলো আমাদের পালা। আমরা আয়েশাকে স্টেজ থেকে নামিয়ে ওকে নিয়ে লীলা বালি গানে নাচ করলাম। নাচের সময় আমার পায়ের নিচে শাড়ি পরে হুচট খেয়ে পড়ে যেতে নিলে অভ্র ভাই এসে ধরে ফেলল আমাকে। উনি সবার সামনে কপট রাগ দেখিয়ে বলে উঠলেন, শাড়ি সামলাতে না পারলে পড়তে বলছে কে? আশ্চর্য! কোন কাণ্ডজ্ঞান নাই নাকি? ওনার এমন ব্যবহারে আমার কান্না চলে আসলো। আমি ওখানে থেকে চলে আসলাম অপমানে। মনে মনে ভাবতে লাগলাম, উনি আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন? সবার সামনে এভাবে বলার কি ছিল? এসব ভাবতেই মনটা আরো খারাপ হয়ে গেল। আমি এভাবে চলে আসাতে হীরাও আমার সাথে সাথে চলে আসলো। আমার মন খারাপ করা দেখে ও বলল উঠল, কে কি বলল এসব নিয়ে একদম মন খারাপ করিস না। তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। চল খেয়ে নিবি, চল। দাঁড়া, তোর শাড়ি আমি ঠিক করে দিচ্ছি। এই বলে আমার শাড়ি ঠিক করে দিয়ে জোর করে আবারও ছাদে নিয়ে গেল। নাচের পালা শেষ হওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আয়েশা আর সামির ভাইয়াকে একসাথে বসানো হলো, অন্যদিকে ওদেরকে ঘিরে বাকিরা সবাই গোল করে বসল। অভ্র ভাইয়া কয়েকবার আমার দিকে দেখলেও আমি ওনাকে দেখে ও না দেখার মতো ভান ধরে থাকলাম। পুরোপুরি অ্যাভয়েড করলাম ওনাকে। খাওয়া দাওয়া মাঝে আয়েশা আর সামির ভাইয়াকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে লাগলো। বেচারি আয়েশা লজ্জায় মাথা নিচু করে থাকলো। ওকে এভাবে থাকতে দেখে সামির ভাইয়া আয়েশাকে নিজ হাতে খাইয়ে দিলেন। এটা দেখে সবাই চিৎকার করে হাততালি দিয়ে উঠল। খাওয়া দাওয়ার পর্ব সেরে সবাই নিচে চলে গেল ঘুমোতে। মাঝে মধ্যে আমার জোছনা মাখা আকাশ ভীষণ ভালো লাগে। চাঁদের ঠিকরে পড়া আলো চারিদিক ভীষণ সুন্দর করে তুলে। আমি মাঝ রাতে ছাদের এক কোণায় গিয়ে মন খারাপ নিয়ে চাঁদের আলো উপভোগ করছিলাম। এমন সময় আমার মোবাইলে টুং করে মেসেজ আসার আওয়াজ হলো। আমি মোবাইলের দিকে চোখ দিতে স্ক্রিনে ভেসে উঠল, এই আমার ব্যক্তিগত প্রেয়সিনী আমাকে আর কত জ্বালাবে বলো। এর শাস্তি কিন্তু তুমি খুব শীঘ্রই পাবে। তুমি কি জানো, কেউ একজন তোমার জন্য ছটফট করছে, তোমার কাছে যেতে না পারার আক্ষেপ করছে। আজ তোমার সৌন্দর্য ছিল আজকের আকাশের চাঁদের মতোই উজ্জ্বল। এভাবে সেজো না প্লিজ। এমন সাজে আমার প্রেয়সিনীকে আমি দেখতে চাই শুধু। আর কারোর অধিকার নেই এভাবে তোমাকে দেখার। তুমি শুধু আমার ব্যক্তিগত। আর হ্যাঁ, এমন মন খারাপ তোমাকে একদম মানায় না। আমি আমার প্রেয়সীর মুখে সবসময় হাসি দেখতে চাই, মনে থাকে যেন। আমার প্রেয়সিনীর চাঞ্চল্যকর চেহারাটাই আমার বেশ ভালো লাগে। আর কাল একটু কম কম সাজবে বুঝলে। এভাবে তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ে। এমন অদ্ভুত মেসেজ দেখা আমার সমস্ত শরীরে কম্পন সৃষ্টি হলো। মাথাটা কেমন জানি ঘুরছিল।
এমন মেসেজ কে দিতে পারে চিন্তা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিলাম। সেই ব্যক্তিকে জানার জন্য ওই নাম্বারে কল দিয়ে দেখি নাম্বার অফ। অস্থিরতায় পাগল হয়ে যাচ্ছিলাম। মনে মনে ভাবতে লাগলাম কেউ নেই, কিভাবে চিনে আমায়, আর এত জোর কাটিয়ে কেন বললেন এসব। আজ আয়েশার বিয়ে, কাল থেকেও আজ মানুষের দল বেশি, একটু নিঃশ্বাস ফেলার ওজো নেই। আমি, হীরা, ফাতেমা, সাদিয়া সবাই মিলে সাজুগুজু করে রেডি হলাম। আয়েশাকে লাল বেনারসি শাড়িতে বেশ সুন্দর লাগছে, ওর চেহারায় ফুটে উঠেছে মুগ্ধতা। আর আমরা সবাই মিলে একই কালারের লেহেঙ্গা পরলাম, সাজলাম সুন্দর করে। একটু পর বর আসবে এই নিয়ে আয়েশার ভাইদের ভীষণ তাড়াহুড়া। খাবারের দিকটায় দেখছে বেশ কয়েকজন লোক, আয়েশার কাজিনরাও আছে সাথে। ভাবি আর আপুদেরও একটু জিরোনো নেই। বাড়ি ভর্তি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত সবাই। আমরা সবাই বাড়ি ছোট সদস্যদের সাজিয়ে দিলাম সুন্দর করে। আয়েশার ভাবি এসে তাড়া দিয়ে বলল, হয়েছে তোদের, বর যে এসে গেছে, চল চল সবাই। আমরা সবাই খুশিতে বেরিয়ে গেলাম গেট ধরতে। হঠাৎ অভ্র ভাইয়াকে দেখে আমার সমস্ত শরীর থমকে গেল। খড়খড়ে মরুভূমিতে যেমন একসা পশলা বৃষ্টি এলে প্রশান্ত হয়ে যায়, আমার মনও ঠিক তেমন প্রশান্তে ছেয়ে গেল। হালকা বাতাসে এসে বারবার ছুঁয়ে দিচ্ছে আমার কোমল স্নিগ্ধ মুখমণ্ডল। ওনার চোখাচোখি হতে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম, মুখ লোকাতে ইচ্ছে করছিল বারংবার। তার অবাক করা চাউনি দেখে হৃৎস্পন্দন বেড়ে উঠল কয়েকশো গুণ। আকাশী রঙের শার্টে ওনার শুভ্র চেহারার শুভ্রতা ছড়াচ্ছে যেন বহুগুণে। মনে হচ্ছে আকাশে গায়ের একটা টুকরো মেঘ নিচে নেমে আসছে। অন্যদিকে শেরওয়ানিতে স্বামীর ভাইয়াকেও খুব সুন্দর লাগছে। মিষ্টি খাওয়ানোর পালা শেষ করে এবার টাকা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। স্বামীর ভাইয়ার বন্ধুরা বেশ মাতামাতি করছে আমাদের সাথে। আমরাও দমে যাওয়ার পাত্রী নই। আমাদের পাওনা না নিয়ে এখান থেকে যাব না বলে দিলাম। পরে অনেক জোরাজোরি করে 5,000 টাকা হাতিয়ে নিতাম। গেট ছেড়ে দিয়ে ঢুকতে দিলাম ভিতরে। স্বামীর ভাইয়ারা সবাই যখন জুতো খুলে স্টেজে বসছে, এমন সময় হীরা এসে 2 জোড়া জুতা নিয়ে দিল দৌড়। চোখের পলকে লুকিয়ে ফেলল যেন। আমরা সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করলাম। এর মধ্যে আমার ফোনে টুং করে আবার মেসেজ আসার শব্দ হলো, এই যে আমার ব্যক্তিগত প্রেয়সী, তোমাকে এত সুন্দর কেন লাগছে বলো তো? তোমার ওই টিপ পরা কপালে ইচ্ছে করছে আমার ঠোঁট ছুঁয়ে দিই। অপূর্ব সুন্দর তোমার কাজল কালো চোখ দুটি বারংবার টানছে আমার, তোমার কোমল ঠোঁট, তোমার ওই প্রাণবন্ত হাসি আমাকে মাতাল করে দিচ্ছে। কিভাবে সামলাবো নিজেকে বলো? কাল বলছিলাম কম সাজতেন, আমাকে পাগল করার শাস্তি তুমি খুব শীঘ্রই পাবে প্রেয়সী। এই মেসেজ দেখে আমার বুক কেঁপে উঠল। তড়িঘড়ি করে চাইলাম অভ্র ভাইয়ার দিকে। দেখলাম উনি একদম স্বাভাবিক ভঙ্গিতে স্বামীর ভাইয়া আর তার বন্ধুদের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে। এবার আমার চিন্তা দ্বিগুণ বাড়ল। অভ্র ভাইয়া তো ওইখানে, কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে কে? আর আমার নাম্বারই বা পেল কোথায়? কে এভাবে আমাকে দেখছে দূর থেকে? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বলে উঠল, কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে সবাই ডাকছে তোকে, চল তাড়াতাড়ি। এই বলে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখলে আমি ওর হাত শক্ত করে ধরে ফেললাম। ও ভ্রু কুঁচকে জিজ্ঞেস চোখ দুটি উঠিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে। আমি মেসেজটা ওকে দেখালাম। দেখ, লোকটা আবার মেসেজ দিছে। কাল তোরা বললি অভ্র ভাইয়া, কিন্তু উনি তো ওইখানে। তাহলে আমাকে এই মেসেজ পাঠালো কে? দোস্ত, আমার এবার সত্যিই খুব ভয় লাগছে। লোকটা যদি আবার আমার কোন ক্ষতি করে দেয়। আমি অভ্র ভাইয়াকে ছাড়া আর কাউকে চাই না, কিছুটা কাদার ভঙ্গিতে। সত্যিই তো এবার আমারও চিন্তা হচ্ছে। আচ্ছা, আগে বিয়েটা শেষ করতে দেয়, তারপর সবাই মিলে এর রহস্য উদ্ঘাটন করব। চিন্তা করিস না জানেমান। আমাকে জড়িয়ে ধরে। ফাতেমার কথায় কিছুটা ভরসা পেলাম।
ওকে নিয়ে হাঁটা দিলাম অনুষ্ঠানে। আয়েশা আর স্বামীর ভাইয়াকে পাশাপাশি বসানো হয়েছে। দুইজনকে বেশ মানিয়েছে। আমি ওদের পিছন থেকে ফাতেমাকে বললাম, দোস্ত, আমাকে আর অভ্র ভাইয়াকে পাশাপাশি বরকনে সেজে বসলে এমন সুন্দর লাগবে। লজ্জা জড়ানো কণ্ঠে কিছু বললেন মিস চ্যাপা শুটকি প্রশ্ন করা চাউনিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন অভ্র ভাইয়া। হঠাৎ এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। পিছন ফিরে দেখি ফাতেমা নেই। আমার পাশে দাঁড়ানো অভ্র ভাইয়া খুব গম্ভীর ভাবে তাকিয়ে আছেন। ওনার চাউনি দেখে আমার আত্মা কেঁপে উঠল। হায় হায়, উনি কিছু শুনে ফেলেনি তো? মনে মনে ফাতেমা হারামিটা আমাকে না বলে হুট করে কোথায় চলে গেল। দফার একটা, আজকে তোরে খাইছি আমি হারামি। ফাতেমাকে মনে গালি দিলাম, সাথে গালি দিলাম নিজেকেও। মেঘলা, এইটা তুই কি করলি? এবার ঠেলা সামলা। উনি শুনে ফেললে তো সর্বনাশ, এইটা ভেবে জোরে জোরে কেসে উঠলাম আমি। কিছু হয়েছে মিস চ্যাপা শুটকি? আপনি ঘামছেন কেন এভাবে? শরীর ঠিক আছে আপনার? পানি এনে দিব? ভ্রু কুচকিয়ে বললেন অভ্র ভাইয়া। না না, আমি ঠিক আছি। এক গ্লাস পানি দিলে হবে। উনি আমাকে পানির গ্লাস এগিয়ে দিলে আমি একবারে সব পানি সাবার করে পালিয়ে গেলাম ওখান থেকে। উনি আমাকে এভাবে যেতে দেখে আশ্চর্য হয়ে রইলেন। খাওয়ার জন্য যখন স্টেজ থেকে নামতে যাবে দেখে বরের জুতো নেই, সাথে নেই স্বামীর ভাইয়ার বন্ধুর জুতো জোড়া। সবাই যখন খোঁজাখুঁজি করছিল এমন সময় হীরা এসে বললে, আগে 5,000 টাকা দেন, জুতো দিয়ে দেওয়া হবে। বিয়ে বাড়িতে জুতো চোর? অবাক করার ভঙ্গিতে বললেন স্বামীর ভাইয়ার বন্ধু আরিয়ান। কি আমাকে জুতো চোর বললেন? আপনার তো সাহস কম নয়, আপনি জানেন আমি কে? কপট রাগ দেখিয়ে বলল হীরা। প্লিজ ম্যাম, বলুন আপনি কে? আমিও যে আপনার কথা শুনতে চাই। এমন সুন্দরী রমণী কথা বললে আমি অনায়াসে শুনতে পারি। আরিয়ান। আরিয়ান ভাইয়ার কথা শুনে হেসে উঠলেন স্বামীর ভাইয়ার বাকি বন্ধুরাও। হীরা রাগ দেখিয়ে জুতো জোড়া ওদের দিকে ছুঁড়ে মেরে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। এটা দেখে স্বামীর ভাইয়া ওনার বন্ধুদের বকা দেওয়ার ছলে বলে উঠলেন, তোরা এমন না করলেও পারতি, টাকাটা দিয়ে দিলেই হতো। এখন এই বাড়ির লোকজন কি মনে করবে? আর সবচেয়ে বড় কথা, এটা আমার বউয়ের বান্ধবী। তোর শালি কিন্তু বেশ দেখতে। আরে রেগে যাস না দুস্ত, বিয়ে বাড়িতে এমন একটু আধটু মজা না হলে বিয়ে বাড়ি জমে না, হেসে হেসে বললেন আরিয়ান ভাইয়া। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে কাজী সাহেব এলেন বিয়ে পড়াতে। আজ দুটি মন আর আত্মা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। স্বামীর ভাইয়া বারবার লুকিয়ে লুকিয়ে দেখছিল আয়েশাকে, আর আয়েশা বারবার লজ্জায় নুইয়ে পড়ল। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে জান? আমার যে আর তরস হইছে না। স্বামীর ভাইয়া, ছি, হেসব কি বলছো? মুখে কুলু পেটে দিব। লজ্জায় মাথা নিচু করে বলল আয়েশা। ছি বলার জন্য বিয়ে করছি নাকি? আরেকটু অপেক্ষা করো, এরপর তোমার সব লজ্জা বিদায় করে দিব মহারানী। দুষ্টামির ভঙ্গিতে বলল স্বামীর ভাইয়া। আরে চুপ করো, সবাই শুনতে পাবে। আয়েশা, কেউ শুনছে না। দেখো সবাই আমাদের বিয়ে নিয়ে কত ব্যস্ত। মিটিমিটি হেসে বললেন স্বামীর ভাইয়া। এরপর ওদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। মালা বদল করল দুইজনে। মিলন ঘটল দুটি মনের। সবাই মোনাজাত ধরে দোয়া করল। এসব দেখে আমার খুব কান্না পাচ্ছে। আয়েশাকে আর আগের মতো পাবো না। ও এখন অন্য কারো অধীনে। মেয়েদের জীবটাই বোধ হয় এমন, নিজের কোন স্থায়ী ঠিকানা হয় না। ছোট থেকে এক পরিবেশে বড় হলেও আপনজন ছেড়ে চলে যেতে হয় অন্য কারো বাড়িতে। আমরা সবাই আয়েশাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আয়েশার ভাই বোন আর ভাবিরাও কাঁদছে অনেক। আয়েশাও কাঁদছে অনেক জোরে। এরপর মেয়ে বিদায় দিয়ে দিল। মা বাপ না থাকায় ওদের বাড়িতে নেমে এলো শোকের ছায়া।
আয়েশার বোনেরা মা বাবার কথা মনে করে কাঁদছে, একে অন্যকে জড়িয়ে ধরে। আয়েশাও বেশি দুর্বল হয়ে পড়ায়, সাথে পাঠানো হলো আমাদের। রাতে গাড়ি ছুটে চলেছে খুব দ্রুত গতিতে। রাস্তার নিয়ন আলোয় বেশ সুন্দর দেখাচ্ছে চারপাশ। রাতের আকাশে চাঁদের এই আলোকসজ্জা দেখতে খুব অপরূপ লাগছে। মনে হচ্ছে দিগন্তের আকাশ জুড়ে চেয়ে আছে এক স্নিগ্ধ মায়া। দিন শেষে সমস্ত ক্লান্তি ঘুচিয়ে যখন রাত নেমে আসে, তখন মিটমিটে তারারাও চেয়ে থাকে অলস চোখে। আমি গাড়িতে থাকলেও আমার সমস্ত মন ছিল ওই দূরের আকাশের দিকে। ফুরফুরে ঠান্ডা শীতল বাতাস আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল, আর মনে এনে দিল একরাশ প্রশান্তির ছোঁয়া। আর চিন্তা করছিলাম মেসেজ দেওয়া ওই মানুষটার কথা। অবশেষে গাড়ি এসে থামল স্বামীর ভাইয়াদের বাড়িতে। দুতলা বাড়িটা আলোকসজ্জা দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর চারিদিক থেকে ভেসে আসছে ফুলের মিষ্টি ঘ্রাণ। বউ আসাতে সবাই আসলো বউকে ঘরে তুলতে। মিষ্টি মুখ করালো আয়েশা আর স্বামীর ভাইয়াকে। স্বামীর ভাইয়ার বোন মিষ্টি আমাদের ঘরে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসতে দিল আমাদের। সারাদিনের ক্লান্তি এসে ভার করলো আমার সমস্ত শরীর জুড়ে। ইচ্ছে করছিল সোফায় গায়ে দিই। চোখ দুটোকে খোলা রাখছিলাম খুব জোর করে। অন্যদিকে আরিয়ান ভাইয়া এসেই শুরু করে দিল ফাজলামো। হীরাকে দেখেই বলে উঠলেন, আরে মিস জুতা চোর যে তা মিস, এখনো কিছু চুরি করার ধান্দা আছে নাকি? থাকলে বলে দিন, আমি আপনাকে মন থেকে 100% হেল্প করব। আরে আপনি তো ভারী আশ্চর্য লোক, সেই কখন থেকে আমার পিছে পড়ে আছেন। জোক নাকি? খানিকটা বিরক্তি নিয়ে বলল হীরা। কি হো জোক? পৃথিবীতে এত নাম থাকতে আপনি আমাকে জোকের সাথে তুলনা করলেন মিস জুতা চোর? অনেকটা অভিমানের স্বরে বললেন আরিয়ান ভাইয়া। এর মধ্যে ঘরে এলেন অভ্র ভাইয়া। আমাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে বললেন, মিস চ্যাপা শুটকি, আপনার কি শরীর খারাপ? কিছু লাগবে আপনার? আমাকে কিছু বলতে না দিয়ে বিরক্ত নিয়ে হীরা বলে উঠল, হীরা আপনাদের সমস্যা কি বলুন তো? সেই কখন থেকে একজন বলে যাচ্ছে জুতা চোর, এখন এসে আরেকজন বলছেন চ্যাপা শুটকি। এই আপনাদের ভদ্রতা বলতে কিছু নাই নাকি? আশ্চর্য, মেহমানের সাথে কেমন আচরণ করতে হয় তাও জানেন না দেখছি। হীরার কথা শুনে অভ্র ভাইয়া ভ্যাবাচেকা খেয়ে গেল। অন্যদিকে আরিয়ান ভাইয়া বলে উঠলেন, এই বাবা মিস যে খুব রেগে আছেন দেখছি। এই মিষ্টি, তুই ওনাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা কর। মিষ্টিকে উদ্দেশ্য করে সবাই কথাবার্তা বললেও আমার সেই সবে মোটেও মন নেই। আমার দুচোখ জুড়ে নেমে এসেছে রাজ্যের ঘুম, তাই আমি চুপচাপ বসে আছি। অভ্র ভাইয়া আর আরিয়ান ভাইয়াও চলে গেলেন রুমে। ফাতেমা, হীরা আর সাদিয়া মিষ্টির সাথে গল্প করাই ব্যস্ত। এর মধ্যে সোফায় একটু হেলান দিয়ে গুটিসুটি মেরে আমি যে কখন ঘুমিয়ে গেলাম টেরি পেলাম না। বাড়ির সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওদের বাসরঘর সাজানো হয়েছে খুব সুন্দর করে। সবাই মিলে পরিকল্পনা করলো স্বামীর ভাইয়ার থেকে টাকা না নিয়ে বাসর ঘরে ঢুকতে দেওয়া হবে না। এর মাঝে হীরা আমাকে ডাকলে দেখে যে আমি হারিয়ে গেছি ঘুমের রাজ্যে। আমাকে অনেক ডাকাডাকি করেও কোন লাভ হলো না। আমার একটা অভ্যাস আছে, আমি গভীরভাবে ঘুমে তলিয়ে গেলে তখন কেউ যদি আমাকে নিয়ে বাইরে ফেলে ও দিয়ে আসে, তারপর ও আমার খবর হয় না। অবশেষে অভ্র ভাইয়া এসে আমাকে কুলে করে নিয়ে শুয়ে দিয়ে আসলো বিছানায়। অন্যদিকে ফাতেমা, সাদিয়া আর মিষ্টি মিলে আয়েশাকে দিয়ে আসলো বাসর ঘরে। আর স্বামীর ভাইয়া আসলে সবাই দরজা আটকে দেয়, অনেক জোরাজুরি করে, সবাই মিলে 10,000 টাকা নিয়ে নেয়। অবশেষে স্বামীর ভাইয়াকে ঢুকতে দেওয়া হয় ঘরে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দুটি মন। এবার সবাই মিলে ঘুমাতে গেলেও আরিয়ান ভাইয়া ডাক দেয় হীরাকে। উনি হীরাকে নিয়ে ছাদে চলে যায়। মিস হীরা, আপনার সাথে অনেক মজা করলাম। আপনাকে দেখে মনে হলো আপনি আমার উপর খুব বিরক্ত, তাই এখানে নিয়ে এলাম। দেখুন, বিয়ে বাড়িতে এইরকম একটু আধটু দুষ্টামি সবাই করে, আপনি সেই সব নিয়ে কিছু মনে করবেন না প্লিজ। আরিয়ান,
আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনি সবার সামনে এমন বারবার বলছিলেন তাই একটু খারাপ লাগছিল। এখন আর মন খারাপ নেই। আমি বুঝতে পারছি। হীরা, বাহ, আপনার কথা তো বেশ মিষ্টি। আমি আরিয়ান সামিরের ছোটবেলার বন্ধু। এখনো আমাদের মাঝে যোগাযোগ আছে, বলতে পারেন খুব ক্লোজ ফ্রেন্ড। পেশায় আমি ইঞ্জিনিয়ার। আরিয়ান, আমি হীরা আয়েশার বান্ধবী। ভার্সিটির ফ্রেন্ড, তবে আমরা 5 জন বেস্ট ফ্রেন্ড। আমি এবার অনার্স প্রথম বর্ষে। হীরা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি বন্ধু হতে পারি? আমারও খুব ভালো লাগলো। প্রথমে দেখলে অভদ্র মনে হলেও এখন মনে হচ্ছে না আমার ধারণা ভুল। মুচকি হেসে এর মাঝে হীরাকে খুঁজতে খুঁজতে সাদিয়া, ফাতেমা আর মিষ্টি চলে এলো ছাদে। হীরা ওদের ডাকে আরিয়ান ভাইয়াকে বিদায় দিয়ে চলে গেল ওদের সাথে। আরিয়ান ভাইয়া দূর আকাশ পানে থাকিয়ে ভাবছিল কিছু একটা। এর মাঝে অভ্র ভাইয়া আরিয়ান ভাইয়ার পাশে এসে দাঁড়ালেন। কাঁধে হাত রেখে বললেন, তোর কি মেয়েটাকে পছন্দ? হ্যাঁ, পছন্দ হয়েছে। জানি না উনি ব্যাপারটা কিভাবে নেয়। আমি আমার জীবনটাকে সুন্দর করে গোছাতে চাই দোস্ত। আমার অতীত ভুলে গিয়ে বাঁচতে চাই নতুন করে। অভ্র ভাইয়াকে জড়িয়ে ধরে। চলবে।